ভাই, মোবাইল যে মানুষের কতটুক ক্ষতিকারক আজকে আমি আবার প্রমাণ পেলাম। আমি মাল্টা যাচ্ছি, সুইডেন থেকে, স্টকহোম থেকে মাল্টা, 4 ঘন্টার ফ্লাইট। আমার ফ্লাইট ছিল আজকে সুইডিশ টাইম রাত্র 8:15। আমি সেই মোতাবেক আসছি এয়ারপোর্টে। ওকে, আসার পরে শুনলাম আপনার মেসেজ আসলো আমার এখানে একটা, যে তোমার ফ্লাইট 9:15, মানে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা লেট। তো ন্যাচারালি বাজেট ইয়ারে উঠছি, রায়ান এয়ার বাজেট ইয়ার, এখানে খাওয়া দাওয়া নেই। ভাবলাম যে ঠিক আছে, আমার মিসেসকে নিয়ে আমরা ম্যাকডোনাল্ডসে খাইতে বসলাম। খাইতে বসে তখন বাজে মাত্র 7:15। ভাবলাম যে ঠিক আছে, এখানে বসে থাকি, পরে জায়গায় ঢুকবো। স্টকহোম ছোট্ট একটা এয়ারপোর্ট। আমরা যখন আসছি তখন একটা টার্মিনাল ছিল, এখন 4-5টা টার্মিনাল হয়েছে, এখন বড় হয়েছে। কিন্তু এত বড় হয়েছে আমি জানতাম না। এই গল্পে পরে আসতেছি ভাই। তো খাওয়া দাওয়ার পরে বসে আছি, যে ওখানে বসে মোবাইল টিপতেছি। ঠিক আছে, অ্যানাউন্স তো করবেই যে FR 797-এ যারা মাল্টা যাবা তারা গেটে আসো বা কিছু। সেই আশায় বসে মোবাইল দেখতেছি দুজনেই। এমন সময় হঠাৎ করে মনে হইল যে আরে কোনো অ্যানাউন্সমেন্ট নাই তো। তো এর জিজ্ঞেস করলাম, বললো যে ভাই এটা তো সাইলেন্ট এয়ারপোর্ট। সাইলেন্ট এয়ারপোর্ট কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয় না। ঢাকায় যেমন বলে BG 101 ফর লন্ডন, প্লিজ গো টু গেট নাম্বার এত। এখানে এরকম কোনো সিস্টেম নাই। সাইলেন্ট এয়ারপোর্ট হয়ে গেছে, কোনো অ্যানাউন্সমেন্ট নাই, আপনাকে খুঁজা যাইতে হবে। তাড়াতাড়ি উঠলাম, তখন বাজে প্রায় 9টা বাজে। আমাদের তো বোর্ডিং তো আমরা বাসার থেকে বোর্ডিং করে আসছি। তো তাড়াতাড়ি করে রওনা দেওয়া। এখন যে স্টকহোম এয়ারপোর্টে এত বড় হয়ে গেছে টের পাই নেই। উত্তর দিয়ে ঢুকলাম, দক্ষিণে আমার ফ্লাইট। হাঁটতে হাঁটতে মনে হলো যে এটা দুবাই কোনো এয়ারপোর্টে আছে, এত বড় করতেছে। একবার নিচে নামো, একবার উপর ওঠো, একবার ডাইরে যাও, একবার বাইরে। আমার C39 গেট নাম্বার। দৌড়ে আইলাম, গেট ক্লোজ মানে গেট। আর আপনারা জানেন, যারা রেগুলার ফ্লাই করেন, যে বাজেট ইয়ারে কোনো চেঞ্জ নাই। ওয়ান চেঞ্জ থাকে, আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে। আমি কোনো চেঞ্জ করি না, কারণ আমি জানি টাইমলি যাবো, টাইমলি চলে আসবো। আমার টোটাল টিকিটের টাকাটা মাইর ভাই $670। কী করবো? ওদের জিজ্ঞাসা করলাম পরবর্তী ফ্লাইট আছে কখন, বলে আছে একটা রাত্র 10টার সময়। মাল্টা যে বসবো রাত্র 2টায়। আমি ঠিক আছে, সেটা কোনো প্রবলেম না, আমার হোটেল তো বুকিং করা আছে। আমি আর আমার ওয়াইফ ডিসকাশন করলাম এখন কী করবো, বাসায় চলে যাব। আমার ওয়াইফ বললো, দেখা এখন যদি আমরা বাসায় চলে যাই তাহলে কী হবে, হোটেলটা তো মাই, কারণ হোটেলে কিন্তু আমরা পেমেন্ট করে দিচ্ছি 4 দিন 4 রাতের। ওইখানেও প্রায় $750 মতো গেছে আমার। ওইখানে নিয়ে বললো আপনি আগে চার্জ করে নিয়ে নেবেন, তারপর যদি আপনি 24 ঘন্টার মধ্যে ক্যান্সেল করেন, আপনি পয়সা ফেরত দিয়ে দেবেন। আমাদের তো 24 ঘন্টার সময় নাই, আমাদের তো মাত্র 2-3 ঘন্টার সময় আছে। হোটেলের টাকাটা মাইট যাবে। নেক্সট ফ্লাইট কখন? 10টায়। টিকিটের দাম কত? আপনারা জানেন যে বিফোর টাইম টিকিট কাটলে যে প্রাইস হয়, পরে কাটলে আরও বেশি হয়, অনেক বেশি হয়। মানে অন দ্য স্পট যদি আপনি টিকিট কাটেন, 10টা ফ্লাইটে যদি সিট থাকে, ফ্লাইট কত গেলাম আমরা এয়ার অফিসে দৌড়াইয়া, আমার এই অবস্থা। বলে সেটা তো তোমার কী হয়েছে, আমরা হেল্প করতে পারবো না, নেক্সট ফ্লাইটে চাও, দেখি সিট আছে কিনা। বললো হ্যাঁ সিট আছে 2টা। কত দাম? $870। হয়েছে নি, 600 সামথিং দিয়ে কিনছিলাম, এখন 870 হয়ে গেছে। আবার বইয়া ডিসকাশনে বসলাম, কী করুন, যদি এখানে না যাই হোটেল মাইট। বাধ্য হয়ে টিকিট কাটলাম, এখন রাত 10টায় ফ্লাই করব। আমি এটা এখনই করে এয়ারপোর্ট থেকে এখনই ছাড়তেছি। যারা বিদেশে যাবেন, বিশেষ করে বাজেট ইয়ারে যারা যাবেন, তারা কখনোই ফ্লাইট মিস করবেন না ভাই। ফ্লাইট মিস করলে একদম সব দিক দিয়ে মাইট। এটার কোনো ফেরত নাই, এটার কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, আপনি চেঞ্জেবল টিকিট করতে পারেন, আরও $50 করে দিয়া, 2 জনের $100 দিয়া। আমরা তো চেঞ্জেবল টিকিট করি না, কারণ আমরা জানি সেম ডেটে যাবো, সেম ডেটে আসবো। আজকে যেরকম একটা দুর্ঘটনা ঘটে যাবো, স্টকহোম যত বড় হয়ে গেছে, এয়ারপোর্ট যত বড় হয়ে গেছে ভাই, আমি তো বুঝি নাই। এখন পুরো $870 মাইট দিয়া মাল্টা যাচ্ছে। তো যারা বিদেশে যান, যাতায়াত করেন, ফ্লাইটের আগেই ভাই জায়গা মতো গেইটে যেয়ে বসে থাকবেন, নাহলে আমার অবস্থা হইব। এবার আসি সুইডেনের এই এয়ারপোর্ট, অরল্যান্ডো এয়ারপোর্ট এটার নাম। আমি যখন আসছিলাম তখন এটা একটা টার্মিনাল ছিল, এখন 4টা না 5টা টার্মিনাল। এখন এত বড় করতেছে। দেখেন, ছোট্ট একটা দেশ,
দেশ বড়, দেশ বাংলাদেশের 3 গুণ, জনসংখ্যা হইল মাত্র 1 কোটি, সব মিলাইয়া সমস্ত দেশে। বাংলাদেশের 3 গুণ বড় একটা দেশ, 1 কোটি মানুষ থাকে। স্টকহোম শহরে থাকে 10 লক্ষ মানুষ। এয়ারপোর্ট বড় হওয়ার দরকার নেই। আর খুব একটা টুরিস্ট এখানে আসে না এই জন্য যে এটা খুব কস্টলি একটা জায়গা, আপনি কম পয়সায় স্টকহোমে ঘুরতে পারবেন না। সেই মোতাবেকে চলছিল, কিন্তু যেহেতু ওরা ইউরোপিয়ান ইউনিয়ন স্যানজেনে আছে, ইউরোপিয়ান ইউনিয়নের কিছু ল আছে, তারা সেই মোতাবেক সেই লয়ের চাপে করে আর এয়ারপোর্ট এত বড় করতেছে, এটা দুবাই এয়ারপোর্ট বাড়াইতেছে। এত লোক কিন্তু নাই এখানে। এটা যদি আমি জানতাম তাহলে আমি উত্তরের গেট দিয়ে ঢুকতাম না, আমি দক্ষিণের গেট দিয়ে ঢুকে যেতাম, তাহলে কিন্তু আমি আমার ফ্লাইটটা পাইতাম। তো এটার মূল দোষটা হইলো মোবাইল যদি হাতে না থাকতো তাহলে হয়তো আজকে এই ঘটনাটা ঘটতো না। আরেকটা মূল দোষ হলো, আমার আগেই জানা উচিত ছিল এটা কি সাইলেন্ট এয়ারপোর্ট কি না। সাইলেন্ট এয়ারপোর্ট মানে ওরা ফ্লাইটের ইনফরমেশন দেয় কি না। আপনাদের অনেককেই জানাই রাখি, আমি একবার কলকাতায় পড়ছিলাম, কলকাতা কিন্তু সাইলেন্ট এয়ারপোর্ট করে দিচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, যেটা ঢাকার থেকে যে নামি আমরা, সেটা কিন্তু সাইলেন্ট এয়ারপোর্ট, ওইখানে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট পাবেন না। আর এখন যেটা শুনলাম ইউরোপের প্রায় ম্যাক্সিমাম এয়ারপোর্ট সাইলেন্ট করে দিচ্ছে, মোস্ট প্রবলি আমেরিকাও করে দিচ্ছে। মানে এয়ারপোর্টে আপনি কোনো অ্যানাউন্সমেন্ট পাবেন না। আপনার যদি মেইল থাকে, মেইলে মেসেজ পাবেন। এখন ওইভাবে মেইল চেক করেন। এই সমস্ত ঝামেলা করার দরকারটা কি ভাই? আমার বউ তো মানে গাইলে রাখতেছে না যে আমার দোষে এটা হয়েছে। আমি তাহলে বললাম যে তুমি কী করতেছিলা, তুমিও তো মোবাইল টিপতেছিলা। মানে এই মোবাইল আম করে কী সর্বনাশটা করলো আজকে দেখছেন। এই $700-800 একদম পানিতে দিয়ে দিলাম। যাক, তারপরে দুঃখ করে লাভ নেই, এই জন্য যে আমার কপালে ছিল। আপনাদেরকে আবারও মনে করাই দিই, বলে দিই ভাই, মোবাইল টোবাইল ব্যবহার করলে অন্তত এয়ারপোর্টে যখন কোথাও যাইবেন এইসব করেন না, তাহলে কিন্তু একদম মাঠে মারা যাবেন। আজকে আমার ক্ষমতা ছিল বলে আমি সাথে সাথে করতে পারছি, কিন্তু আমার যদি সেই পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকতো আমি কি সেকেন্ড টাইম টিকিট করতে পারতাম? তখন আমার টিকিটও যাইতো, হোটেলও যাইতো। এনিওয়ে, পরে আবার হোটেলে ইনফরমেশন করতে হলো, হোটেলে আবার ফোন করলাম, হোটেলের নাম্বার ছিল আগের থেকেই। আর তারা তো একটা টেনশনে থাকবে। আমার রাত্র 11:30টায় চেক ইন করার কথা, সেই জায়গায় আমি যদি রাত্র 3টার সময় যাই, তারা ভাবতে পারে ক্যান্সেল করে দেয়। সেখানে আবার ফোন করলাম, সেখানে কনফার্ম করলাম। আমার সামনে কি আছে জানি না, 9:10 যদি ফ্লাইট ছাড়ে, ভাগ্য ভালো, না ছাড়লেও কিছু করার নেই। এখন আর একদম গেটের কাছে যে আমার পিছনে দেখতেছেন না, এটা আমার গেট। আমার গেটের পাশে আয় বসে দিয়েছি ভাই, আর ভাই দিতে রাজি না, কী করুম। কপালে এরকম চলে গেছিলো। মোবাইলকে আপনারা সবসময় ব্যবহার করেন ভাই, প্রয়োজনের সময় ব্যবহার করেন না। কোনোদিন যখন বিদেশে যাবেন, টাইমলি এয়ারপোর্টের গেটে চলে যাবেন, যেখানেই যান, আপনি ঢাকার থেকে যান আর যেখান থেকেই যান। অনেক সময় দেখবেন গেট নাম্বার দেওয়া থাকে, একটা জায়গায় দেখবেন ওই গেটের থেকে ফ্লাইট চেঞ্জ করে ওরা আরেক ফ্লাইটে দিয়ে আরেকখানে দিয়ে দিয়েছে। আপনি গেট চেক করলেন না, দেখা গেলো C-29 ছিল, ওইটা D-24 চলে গেলো। ওইটা ধরতে অনেকে কিন্তু মিস করে। কাজেই বোর্ডিংটা কইরা যদি মানে আপনি এয়ারপোর্টে এসে বোর্ডিং করেন, বোর্ডিংটা করে সাথে সাথে সেই গেইটে চলে যাবেন। আমি যে ভুলটা করছি এই ভুলটা আপনারা কেউ করবেন না। আর দ্বিতীয় কথা হলো, মোবাইলটা সবসময় ব্যবহার করেন না। আমি যেমন এখন ফ্রি আছি, এখন মোবাইল ব্যবহার করতাম। আমি যে গেইটে এসে বসে থাকতাম, তারা আবার আজকে মাইকটা খাইতে হইতো না। বন্ধুরা, যাইতেছি, দোয়া করেন। 2-4 জন সাকিবিয়ানের সাথে এখানে কথা হইলো, তারা যদিও কাজ করে বাঙালি, তারা আমার ইন্টারভিউ দেবে, তাদের সাথে কথা বলুন, সাকিবিয়ান খুঁজুন, বাংলাদেশের মানুষ ওইখানে কত আছে, কেমন আছে, কী সুযোগ সুবিধা, এই ব্যাপারেও ব্লগ বানাবো। সব কিছু মিলিয়ে যাচ্ছি। এখন বাকিটা আল্লাহ মালিক সহি সালামতে যেন পৌঁছতে পারি, এবং এই 4 দিন যেন, 4 দিনের মধ্যে 1 দিন তো গেলেই গা। রাত্রেবেলা 2টার সময় পয়সা কোনো রকম একটু শুয়ে আবার সকালে উঠতে হবে, ওইটা সকাল থেকেই ধান্দা শুরু করতে হবে। মানে ঘোরাঘুরি, ধান্দা মানে ঘোরাঘুরি, বাঙালি খোঁজা, বাঙালিদের কী অবস্থা, মালটা থেকে সুবিধা অসুবিধা, এবং ওইখানে কী কী পাওয়া যায়, কীরকম স্ট্যান্ডার্ড, সব কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনারা সাকিবিয়ানরা সাকিব ছাড়া কোনো কথা বলেন না বা ব্লগ দেখতে চান না। আমি তাই সাকিবিয়ান খুঁজে বেড়াবো, যে তো সাকিবিয়ান আছে কিনা, বা সাকিবদের চিনে কিনা, বা সাকিব সম্পর্কে কিছু জানে কিনা, তাহলে আমার ব্লগটাও চলবো, পাশাপাশি আপনারা বালটাও দেখতে পারবেন। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খুদা হাফেজ।